বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেরকম প্রতিদিন তোমাদেরকে দিচ্ছি একটা সিরিজ, যেটা ডব্লিউপি, কলকাতা পুলিশ এবং ক্লার্কশিপ এক্সামকে টার্গেট করে। সুতরাং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, এখনই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক কিন্তু দেওয়া আছে। ওকে, তো তোমরা যেটা দেখছো এখন ইউটিউব চ্যানেলে কিছু কন্ট্রোভার্সি চলছে ডব্লিউপি এবং কেপি কনস্টেবল বা বিভিন্ন ধরনের যে এক্সামের যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে, এই সমস্ত কন্ট্রোভার্সি কিন্তু চলতেই থাকবে। তো এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ অবশ্যই আমাদের রাজ্য সরকারের নেওয়া উচিত, আশা করি তিনি নেবেনও। তো তদন্ত চলছে কিছু কিছু পরীক্ষার, যেমন ফুড এসআইডি এখনও পর্যন্ত তদন্ত চলছে, সিআইডির হাতে সেই তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো অবশ্যই কিছু না কিছু আমরা এখান থেকে জানতে পারবো। আর তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের তো এইসব দেখলে হবে না, তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমাদের এক্সামে যে কোনো একটা সিট নেওয়া। তো তোমরা সেটা কী করে কনফার্ম করবে? তোমাদের একটা চাকরি দরকার, তাই তো? তো তোমরা এখন থেকে, আমার মনে হয় যেটা ব্যক্তিগতভাবে, জানি না তোমরা কী মনে করো, তো তোমরা যারা ডব্লিউপি, কেপি, ক্লার্কশিপ এক্সামগুলো দিচ্ছ, আমার মনে হয় তোমরা যদি ক্লার্কশিপ এক্সামের মোটামুটি 60% তোমরা যদি অ্যান্সার করতে পারো, বা 60% অ্যান্সার যদি কলকাতা পুলিশ, ডব্লিউপি কনস্টেবল বা ক্লার্কশিপে 60% তোমরা যদি তোমাদের যে টেস্ট সিরিজগুলোতে 60% স্কোর করতে পারো, তাহলে আমি বলবো তোমাদের এসএসসি এমটিএসে ফর্ম ফিল আপ করা অবশ্যই উচিত। এসএসসি এমটিএসের কথা কেন বলছি? কারণ প্রতি বছর এই এক্সামটা হয়ে থাকে। সিম্পল 10 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর এর কিন্তু সিলেবাস খুব একটা জটিল নয়, একেবারে সিম্পল সিলেবাস, ঠিক আছে? আর এখানকার কিন্তু একেবারে স্বচ্ছতা মেনে কিন্তু এখানে এক্সাম কিন্তু নেওয়া হয়ে থাকে, কম্পিউটার বেসড টেস্ট। ওকে, তো রেল এবং এসএসসি আর সামনের কিন্তু এনটিপিসি ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং গ্রুপ ডি হয়তো তোমাদের আইটিআই অনেক বেশিরভাগ পোস্টেই কিন্তু আইটিআই হয়ে যাচ্ছে। তো আশা করব তোমরা সকলে এনটিপিসির জন্য অবশ্যই প্রিপারেশান নেবে, যেখানে 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস দুটো যোগ্যতায় আলাদাভাবে তোমাদের ফর্মটা ফিল করা হবে এই বছর, ঠিক আছে? তো সিলেবাস কিন্তু এসএসসি আর রেলে কিন্তু সেম, কারণ দুজনাই কিন্তু টিসিএসের এক্সাম, অর্থাৎ টিসিএস কিন্তু দুটো ভেন্ডার, টিসিএস একটা ভেন্ডার যে দুটোর পরীক্ষায় কিন্তু নিয়ে থাকে, কোশ্চেন সেট করে থাকে। তো অবশ্যই বলবো তোমাদের এসএসসি এমটিএসকে টার্গেট করতে পারো। যদি তোমাদের কোনো রকম কোনো গাইডেন্স চাই এসএসসি এমটিএসের থেকে, অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা ফলো করতে থাকো। আমরা আগের বছরের যে সিএইচএসএল এখন কিন্তু এক্সাম চলছে, 11 তারিখ কিন্তু সিএইচএসএল এক্সাম শেষ হবে। খুব তাড়াতাড়ি আমরা যেই এক্সামের অ্যান্সার কি বেরোবে তার সাথে সাথে আমরা কি করব, ঠিক 2024 সিএইচএসএলে সমস্ত পিওয়াইকিউ নিয়ে আলাদা করে আমাদের এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু আমরা আলোচনা করব সম্পূর্ণ বাংলা ভাষায়, সেটাকে ট্রান্সলেট করে তোমাদের সামনে আমরা সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, জিকের কোশ্চেনগুলো। আর অন্যান্য ক্লাসও যদি তোমরা পেতে চাও, অবশ্যই পেয়ে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে। কিন্তু আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যা, সেটা তোমাদের একটু বাড়াতে হবে, এইটুকু কষ্ট তোমাদের করতে হবে। বাদবাকি আমাদের ইন্টেনশন এটাই আছে, আমাদের উদ্দেশ্য এটাই আছে, যতটা সম্ভব ফ্রি কন্টেন্ট তোমাদেরকে আমরা প্রোভাইড করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। তো তোমরা যারা ক্লার্কশিপের এক্সামের যে ক্যান্ডিডেটরা রয়েছে, তাদের জন্য অ্যানাউন্সমেন্টটা হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি, আগামী 3 দিনের পর থেকেই তোমাদের ক্লার্কশিপের যে আগের বছরের সিরিজ, সেটা আমরা সম্পূর্ণভাবে একবারে পরপর তোমাদের স্টার্ট করে দেবো, এবং পরীক্ষার ঠিক 1 মাস আগে তোমাদের আগের বছরের কোশ্চেনগুলো সব শেষও করে দেবো এই চ্যানেলে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করে নাও, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো একবার ফটাফট দেখে নিই। ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা নোট ডাউন করতে পারো যে কোশ্চেনগুলো তোমাদের জানা নেই। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো ফালতু কথা না বাড়িয়ে আমাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে নিই। ফার্স্ট কোশ্চেন কী আছে, ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার যে সম্পাদক, তিনি কে ছিলেন? ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার সম্পাদক যে ছিলেন, তিনি কে? জয়প্রকাশ নারায়ণ, শ্যামজি কৃষ্ণ বর্মা, অ্যানি বেসান্ত, ডক্টর বি আর আম্বেদকর। তো এটা যেটা রাইট অ্যান্সার হবে শ্যামজি কৃষ্ণ বর্মা, ইনি কিন্তু ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার একজন সম্পাদক ছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের কী আছে, ভারতের ভারতীয় মুসলিমদের আধুনিকতার যে পথিকৃৎ বা জনক, তাকে তিনি কে ছিলেন, বা পথিকৃৎ কে? সৈয়দ আমির আলী, বদরুদ্দিন তৈয়বজি, আব্দুল লতিফ, নাকি সৈয়দ আহমেদ খান? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সৈয়দ আহমেদ খান, তিনি ভারতের মুসলিমদের আধুনিকতার জনক বা পথিকৃৎ ছিলেন। ওকে, চলো পরের কোশ্চেন আমাদের আছে কি, গদর পার্টির জন্ম কোথায় হয়েছিল? আচ্ছা, গদর পার্টি প্রতিষ্ঠাতাকে আমরা যদি বলি, গদর পার্টি এর প্রতিষ্ঠাতা কিন্তু লালাহর দয়াল। ওকে, আর গদ শব্দের অর্থ কি? এটা কিন্তু বিপ্লব। ওকে,
এখানে বলছে গদর পার্টি জন্ম, এটা কোথায় হয়েছিল? ভিয়েনায়, আচ্ছা অস্ট্রিয়ার কিন্তু ভিয়েনা, ঠিক আছে রাজধানী, আচ্ছা লাহোর, আমেরিকায় নাকি কলকাতায়? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু আমেরিকাতে হয়েছিল গদর পার্টির জন্ম। এটা আমেরিকার ঠিক সান ফ্রান্সিসকোতে হয়েছিল, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের 1913, অর্থাৎ 1913-তে কিন্তু এই গদর পার্টির জন্মটা হয়েছিল আমেরিকা সান ফ্রান্সিসকো। ওকে, আচ্ছা পরের কোশ্চেন কী আছে? পরের কোশ্চেন আছে বাংলার বার্ক নামে পরিচিত কে? বাংলার বার্ক, ভালো করে কোশ্চেনটা দেখবে। তো তিনি কে? বিপিনচন্দ্র পাল, রামতনু লাহিড়ী, অরবিন্দ ঘোষ নাকি বাঘাযতীন? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে বিপিনচন্দ্র পাল, তিনি কিন্তু বাংলার বার্ক নামে পরিচিত। আর যদি কোশ্চেনটা থাকতো বাংলার বাঘ নামে কে পরিচিত, সেখানে অ্যান্সার হতো আশুতোষ মুখোপাধ্যায়। ওকে, চলো পরের কোশ্চেন। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটা অপশান হচ্ছে 1856, 1842, 1830, 1829। এটা যেটা রাইট অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হচ্ছে। আর সতীদাহ প্রথা এটা নিষিদ্ধ হয়েছিল, আর এটা রাজা রামমোহন রায় উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং তখন তিনি এটা নিষিদ্ধ করেছিলেন। কত সাল? 1829 সাল। আর যদি বলি 1856 সালের কথা, সেটা কিন্তু বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু বিদ্যাসাগর ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এই যে কোশ্চেনগুলো এগুলো ভালো করে দেখে নেবে, এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সালগুলো জিজ্ঞাসা করা হয়, আর কোনটা কত সালে নিষিদ্ধ হচ্ছে বা পাস হচ্ছে এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এই চ্যাপ্টারটা ভালো করে দেখবে তোমরা। আচ্ছা, ইংরেজি বিরোধী বিদ্রোহ নেত্রী রানী গাইডুল ইনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? ইংরেজি বিরোধী বিদ্রোহী একজন নেত্রী ছিলেন রানী গাইডুল, ইনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম না মণিপুর? এটা রাইট অ্যান্সার হবে কিন্তু মণিপুর। আর মণিপুরের রাজধানী কি? ইম্ফল। আচ্ছা, পরের কোশ্চেন কী আছে? তো ত্রিপুরার রাজধানীটা বলে দিই, সেটা হচ্ছে আগরতলা। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে তোমাদের কোহিমা। আর আসামের যদি রাজধানী বলি সেটা হচ্ছে আমাদের দিসপুর। আচ্ছা, পরের কোশ্চেন। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি বিপিনচন্দ্র পাল? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে আমাদের বাংলার মুকুটহীন রাজা, যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার মুকুটহীন রাজা নামে তিনি পরিচিত। আচ্ছা, পরের কোশ্চেন আসে বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন কে? বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন কে? এটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, একবারে ডাইরেক্ট বলে দিচ্ছি, মানবেন্দ্রনাথ রয়, অর্থাৎ MN রয়, মানবেন্দ্রনাথ রয়, তিনি বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি কিন্তু তৈরি করেছিলেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আগে কোন গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটেছিল, ঠিক জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঠিক আগে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা কোনটা? তোমাদের এর আগের ক্লাসেও আমি কিন্তু এটা অনেকবার আলোচনা করে দিয়েছি। অপশান আছে কি? অসহযোগ আন্দোলন, রাওলাট আইন, সাম্প্রদায়িক সমর্থন নাকি সাইমন কমিশন? তো 1919-এর রাওলাট আইন কিন্তু এই ঘটনাটা ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের ঠিক পূর্ববর্তী। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হচ্ছে কত? এটাও কিন্তু 1919ই, সেটা হচ্ছে 13 এপ্রিল। কোথায়? না পাঞ্জাবের ওই অমৃতসর শহরে, ঠিক আছে, যেখানে একটা আবদ্ধ জায়গায় নির্বিচারে জেনারেল ডায়ারের নির্দেশে কিন্তু গুলি চালানো হয়েছিল সমস্ত মানুষের ওপর। তো এটা একটা দুঃখজনক ঘটনা ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক তার আগের ঘটনা কিন্তু রাওলাট আইন, যেটা 1919। আচ্ছা, পরের কোশ্চেন কী আছে? পরের কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ফলো করতে পারো। সম্পূর্ণ তোমাদের প্রিপারেশান ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের তরফ থেকে। আর আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সুবীর দাসের যে ম্যাথের যে সলিউশন সেটা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি আমরা। আমাদের টিম একটু এখন বিজি আছে, তো তারা সমস্ত কিছু রেডি হয়ে যাক। আশা করি এক সপ্তাহের মধ্যে সুবীর দাসের ম্যাথের সলিউশন আমরা শুরু করে দিতে পারবো। ওকে, তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো এবং আমাদের কমিউনিটি সেকশনে তোমরা ফলো করবে, সেখানে আমরা গুরুত্বপূর্ণ কুইজ নিয়ে থাকি। আর তাছাড়া গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে। যখনই আমরা স্টার্ট করবো কোনো কিছু, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব কিছু জানতে পারবে। আচ্ছা, চলো পরবর্তী কোশ্চেন কী আছে দেখে নিই একবার। পরের কোশ্চেন আমাদের আছে জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গি এক ছিল? অর্থাৎ জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এক ছিল? সেই দুজন, সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। অপশান নাম্বার বি, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এই দুজনের যে দৃষ্টিভঙ্গি বা তাদের চিন্তাধারা কিন্তু একই ছিল জাতীয় আন্দোলনের বিষয়ে। আচ্ছা, পরের কোশ্চেন, তাঁতিয়া টুবি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? তাঁতিয়া টুবি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? তিনি কে? রানী লক্ষ্মীবাই, বাহাদুর শাহ জাফর নাকি মঙ্গল পাণ্ডে না নানা সাহেব?
তো অবশ্যই নানা সাহেব তিনি তাতিয়া তোপি কার বিশ্বস্ত, না নানা সাহেবের কিন্তু বিশ্বস্ত অনুসার ছিলেন তাতিয়া তোপি। ওকে, পরের কোশ্চেন, কোন গ্রন্থে বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহকে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন এটা একটা পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ? এটা কে বলেছিল? এই উক্তিটা কার ছিল? বিনায়ক দামোদর সাভারকর। ভালো করে মাথায় রাখবে, বিনায়ক দামোদর সাভারকর তিনি সিপাহী বিদ্রোহকে কি বলছেন? এটা ছিল একটা পরিকল্পিত একটা জাতীয় স্বাধীনতার যুদ্ধ। তাহলে এটা কার? বিনায়ক দামোদর সাভারকর। এটাও কিন্তু একটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, অপশানগুলো কি আছে? অপশানগুলো একবার তোমরা দেখে নাও, আমি ডাইরেক্ট রাইট অ্যান্সারটা তোমাদের বলছি। অপশান নাম্বার এ যেটা আছে তোমাদের, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু ছিল দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এটা কিন্তু এই গ্রন্থে আমাদের বিনায়ক দামোদর সাভারকর তিনি কিন্তু সিপাহী বিদ্রোহকে বলেছিলেন যে এটা একটা অত্যন্ত পরিকল্পিত একটা জাতীয় স্বাধীনতার যুদ্ধ। আচ্ছা, পরের কোশ্চেন কী আছে? পরবর্তী কোশ্চেন, সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বে যে গাদা বন্দুকের বদলে এনফিল্ড রাইফেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষ, তার নাম কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যে বন্দুকের মধ্যে তোমরা জানো যে এনফিল্ড রাইফেলের একটা প্রচলন ছিল, যেখানে বিভিন্ন গরুর যে চর্বি এবং শুকরের চর্বি, এই দুটো চর্বি কিন্তু দাঁতে কেটে তারপর কিন্তু সেইটা জিনিসটাকে আমাদের বন্দুকে ব্যবহার করা হতো, বন্দুকে ভরতে হতো যে রাইফেলটা। তো এর ফলে কী হতো? এর ফলে হিন্দু মুসলিম দুজনাই কিন্তু তারা মুখ দিতে মানে একটা তাদের ধর্মের বলে তারা এটা করতো না, এবং এর বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হয়েছিল। তো এইটা যারা প্রবর্তন করেছিল, যে ইংরেজ প্রবর্তন করেছিল, তার নামটা কি? ব্রাউন বেস, নাকি তোমাদের হোয়াইট বেস, গ্রিন বেস, নাকি তোমাদের ব্ল্যাক বেস? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমাদের ব্রাউন বেস। ব্রাউন বেস কিন্তু এই সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বে তিনি কিন্তু এই গাদা বন্দুকের বদলে তিনি এনফিল্ড রাইফেলের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি হলো তার নাম, ব্রাউন বেস। ওকে, নামটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? লর্ড ডালহৌসি তোমরা জানো বিভিন্ন রকমভাবে তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। লর্ড ডালহৌসি তিনি তার অধীনতামূলক মিত্রতার নীতি ছিল লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। আর লর্ড ডালহৌসি কিন্তু সত্যবিলোপ নীতি ছিল, এটাও মনে রাখবে। তো তিনি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন, সালটা কত ছিল? 1848, 1857, 1853 নাকি 1856? অবশ্যই 1856 সালে কিন্তু এই অযোধ্যা তিনি অধিগ্রহণ করেছিলেন লর্ড ডালহৌসি। ওকে, আর সত্যবিলোপ নীতি কিন্তু প্রবর্তন হয়েছিল 1848 সালে, ঠিক আছে, এই সালটা মনে রাখবে। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন কী আছে? পরের কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসেছে অনেক কোশ্চেনটা। সিপাহী বিদ্রোহের সময় ভারতের যে গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কিন্তু সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল পদে ছিলেন। আচ্ছা, পরের কোশ্চেন কী আছে? পরের কোশ্চেন আছে, 1857 সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? আমাদের কিন্তু কোশ্চেনগুলো আজকের বেশিরভাগ মহাবিদ্রোহ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? নানা সাহেব, লক্ষ্মীবাই, বাহাদুর শাহ জাফর, নাকি কেউ নয়? তো অবশ্যই দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর কিন্তু 1857 সালের বিদ্রোহের সময় ভারতের শাসক, তিনি কিন্তু বন্দী হয়ে গিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, 1857 সালে বিদ্রোহের সূচনা করেছিলেন কে? 1857 সালে বিদ্রোহের সূচনা করেছিলেন নানা সাহেব, মানসিংহ, রানী লক্ষ্মীবাই, নাকি মঙ্গল পাণ্ডে? অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন। আর মঙ্গল পাণ্ডে কিন্তু প্রথম শহীদ ছিলেন, কিন্তু এটাও কিন্তু মনে রাখবে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ তিনি কিন্তু মঙ্গল পাণ্ডে, ঠিক আছে। এনারা কিন্তু আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আচ্ছা, পরের কোশ্চেন আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না? আচ্ছা, নাবাচক শব্দ, অবশ্যই আমাদের ডব্লিউবি এবং কেবি কনস্টেবল অত্যন্ত ফেমাস নাবাচক শব্দ, নেগেটিভ। তো অপশান আছে তোমাদের নানা সাহেব, মানসিংহ, রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে। তোমাদের একটু আগে বললাম মঙ্গল পাণ্ডে কিন্তু প্রথম শহীদ তিনি, ঠিক আছে। আচ্ছা, এখানে তো তাহলে ইনি তো হবেনি। আর নানা সাহেব কিন্তু তিনিও কিন্তু ছিলেন। আর রানী লক্ষ্মীবাই যদি বলি, তিনি অবশ্যই ছিলেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ঝাঁসি থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর মানসিংহ ইনি কিন্তু ছিলেন না, ঠিক আছে। সুতরাং এটা হবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে? পরবর্তী কোশ্চেন আছে, 1857 সালের বিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছেন। একটু আগে আমরা কোশ্চেনটা করিয়ে দিলাম, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর ছিল। তো অ্যান্সারটা তোমরা অবশ্যই জানলে কমেন্ট করবে।
আচ্ছা, কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? অবশ্যই বিনায়ক দামোদর সাভারকর হবে রাইট অ্যান্সার, যেটা একটু আগে ডিসকাস করে দিয়েছি। 1857 সালে মহাবিদ্রোহকে তিনি বলেছেন একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ, বীর বিনায়ক দামোদর সাভারকর বা বিবি সাভারকর, এটাও থাকতে পারে অপশানে। আচ্ছা, 1857 সালে বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল? আচ্ছা, 1857 সালের বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল? আচ্ছা, তিনি কে? দ্বিতীয় বাহাদুর শাহ, তাঁতিয়া তোপি, নানা সাহেব না মঙ্গল পাণ্ডে? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে অবশ্যই দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে কিন্তু ভারতের সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল 1857 সালের বিদ্রোহে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আছে। 1783 খ্রিস্টাব্দে ইজরাদার দেবী সিংহের বিরুদ্ধে, আচ্ছা ইজরাদার দেবী সিংহের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধ হয়েছিল 1783 সালে, সেই বিদ্রোহটা কোনটা? সন্দীপ বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাইক বিদ্রোহ না চুয়ার বিদ্রোহ? 1783 যেহেতু অবশ্যই রংপুর বিদ্রোহ, ঠিক আছে, রংপুর বিদ্রোহ, যেখানে ইজরাদার দেবী সিংহের বিরুদ্ধে কিন্তু তিনি যুদ্ধটা করেছিলেন 1783, রংপুর বিদ্রোহ। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কী আছে? পরের কোশ্চেন আছে নীলদর্পণের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় এবং কারাদণ্ডও দেওয়া হয়? তিনি কে? তিনি মাইকেল মধুসূদন দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, পাদ্রী জেমস লং নাকি উইলিয়াম কেরি? অবশ্যই জেমস লং, তাকেই কিন্তু নীলদর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য তাকে জরিমানা করা হয় এবং কারাদণ্ডও দেওয়া হয়। এই নীলদর্পণ যে ইংরেজি অনুবাদ করার জন্য, নীলদর্পণকে ইংরেজিতে অনুবাদ করার জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অত্যন্ত ফেমাস কোশ্চেন কিন্তু এটা পরীক্ষায় তোমাদের আসতে পারে। আমি কিন্তু আমাদের ডব্লিউপি কথা বলছি না, এটা কিন্তু আসতে পারে তোমাদের এসএসসি বা রেলে। ঠিক আছে, আচ্ছা আমাদের এই সমস্ত যে বিদ্রোহগুলো রয়েছে, এই চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, ঠিক আছে, তারপরে তোমাদের ফরাসি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, বিভিন্ন ধরনের যে সমস্ত বিদ্রোহগুলো রয়েছে তার কিন্তু একটা সমস্ত পিপিটি ফরম্যাট আমরা অলরেডি কিন্তু রেডি করে ফেলেছি। তোমরা যদি চাও তার ক্লাসটা আমরা এর মধ্যেই আমরা দিয়ে দিতে পারি, তোমরা সেটা বলো তোমাদের যদি জরুরি হয়, তো অবশ্যই আমরা কাল পরশুর মধ্যে তোমাদের ক্লাসটা দিয়ে দেবো। ওকে, আমরা রেডি একদম, ঠিক আছে, ওই কন্টেন্ট আমাদের রেডি আছে। আচ্ছা, পরের কোশ্চেন আমাদের কী আছে একবার দেখে নিই। পরের কোশ্চেন আমাদের রয়েছে দামিনী কোহি শব্দের অর্থ কী? তোমরা সকলে জানো দামিনী কোহি শব্দের অর্থ কী? না পাহাড়ে প্রান্তদেশ। তো রাইট আনসার হবে অবশ্যই আমাদের অপশান নাম্বার সি, পাহাড়ে প্রান্তদেশ, দামিনী কোহি। আচ্ছা, পাগলাপন্থীদের যে নেতা তিনি কে ছিলেন? পাগলাপন্থীদের নেতা কে ছিলেন? আচ্ছা, পাগলাপন্থীদের যে নেতা তিনি মজনু শাহ, দান ফকির, তিতুমির নাকি ফকির করিম শাহ? অবশ্যই ফকির করিম শাহ, তিনি কিন্তু পাগলাপন্থীদের একজন নেতা ছিলেন। এগুলো কিন্তু আমাদের ওই যে সমস্ত বিদ্রোহগুলো বললাম সেখানে কিন্তু যে পিপিটি, সেখানে কিন্তু আমাদের সব কিছু এগুলো ইনক্লুড করা আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে আমাদের, নীল বিদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা তিনি কে ছিলেন? তিতুমির, রফিক মণ্ডল, হাজি শরিয়তুল্লাহ নাকি দুদু মিয়া? অবশ্যই রফিক মণ্ডল, তিনি কিন্তু নীল বিদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা ছিলেন। ওকে, তো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম। 25টা করে আমরা কোশ্চেন রাখছি, যাতে ভিডিও খুব একটা বেশি বড় না হয়, তোমাদের পড়তেও যাতে সুবিধা হয়। আর এগুলো কিন্তু তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কলকাতা পুলিশ এবং তোমাদের ক্লাস 6 এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা এগুলো রেডি করে রাখতে পারো, কারণ এগুলো কিন্তু তোমাদের এসএসসি, এমটিএস এবং সিএইচএসএলও কাজে দেবে। ওকে, আচ্ছা, তোমরা যদি পিডিএফটা পেতে চাও তোমরা আমাদের 50টা লাইকের তোমাদের টার্গেট আছে। 50টা লাইক যদি কমপ্লিট হয়ে যায় তো এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সঙ্গে সঙ্গে। ঠিক আছে, অবশ্যই আমরা এমনিও করে দেবো, আমরা সেরকম নয়, আমরা কিন্তু তোমাদের কোনো রকম দাবি নেই আমাদের। তো আমরা ফ্রি অফ কস্টই তোমাদেরকে সব কিছু প্রোভাইড করার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সব কিছুই তোমরা পাবে, অবশ্যই তোমরা শুধু চ্যানেলটা সাপোর্ট করবে। ওকে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সাবস্ক্রাইব করলে কী হবে? সাবস্ক্রাইব করলে তোমরা এই ধরনের কন্টেন্টগুলো পেয়ে যাবে, আমাদের চ্যানেলটা তোমাদের মিস হবে না সাবস্ক্রাইব যদি করে নাও। আর লাইক করলে সেটা আমাদের ভালো লাগবে, তো আমরাও এই ধরনের কন্টেন্টগুলো তোমাদের বেশি করে আরও ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করব। অবশ্যই আমাদের কন্টেন্ট প্রথম থেকেই ভালো আছে। আচ্ছা, শেয়ার করবে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে, যাতে তাদেরও সুবিধা হয়, তাদেরও এই চ্যানেলের পক্ষ থেকে কিছু না কিছু তারা উপকৃত হয়, এবং তাদেরও যে সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছে সেখান থেকে যেন কমন কিছু পায়। ওকে, আর আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের জানুয়ারি থেকে একেবারে জুন জুলাই পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা রেডি করে ফেলেছি। আমরা খুব তাড়াতাড়ি সমস্ত 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটার যে ক্লাসটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে তোমাদের এক সপ্তাহ মোটামুটি টাইম লেগে যাবে। লাস্ট মাসেরটা তোমাদের রেডি হচ্ছে, মোটামুটি এক সপ্তাহের মধ্যে তোমরা
পেয়ে যাবে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ, সেগুলো তোমাদের কিন্তু এসএসসি আর রেলকে টার্গেট করে করা। এটা কিন্তু কখনোই আমাদের এই ডব্লিউপি এবং কলকাতা পুলিশকে টার্গেট করে করা নয়। যারা তোমরা ডব্লিউবিসিএস দেবে, যারা মিসলিনিয়াস দেবে এক্সাম, যারা ক্লার্কশিপ এক্সাম দেবে এবং যারা এসএসসি এবং রেলের এক্সাম দেবে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা। আমি 100% তোমাদের গ্যারান্টি দিতে পারি যে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের এসএসসি হোক, রেলে হোক বা তোমাদের মিসলিনিয়াস ডব্লিউবিসিএসে এর বাইরে কোশ্চেন আসবে না, সেটার গ্যারান্টি আমি দিতে পারি। এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ দ্য বেস্ট কন্টেন্ট হতে চলেছে সম্পূর্ণ ইউটিউবের বাংলা মিডিয়াম ইতিহাসে। ঠিক আছে, বাংলা মিডিয়াম কথাটা ইউজ করেছি কারণ বাংলা মিডিয়ামে বাংলা ভাষায় এই ধরনের কন্টেন্ট তোমরা কোথাও পাবে না, কোনো পেইড কন্টেন্টও পাবে না। ওকে, এটা 100% গ্যারেন্টি। তো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আমাদের সম্পূর্ণ সিরিজ। সমস্ত কিছু আমরা রেডি করে ফেলেছি, সমস্ত কিছু সেট আপ চলছে, সমস্ত কিছু তোমাদের যে কন্টেন্ট প্রোভাইড আমরা করার চেষ্টা করব, সমস্ত কন্টেন্টের ওপরও কাজ চলছে। ঠিক আছে, কিছু কমপ্লিট হয়েছে, কিছু এখনও পেন্ডিং পড়ে আছে, সেগুলো চলছে। তো আচ্ছা, তোমাদের কিন্তু এক সপ্তাহ পর আমাদের যে কন্টেন্ট প্রোভাইডার রয়েছে তিনি কিন্তু বলছেন যে আমাদের এক সপ্তাহ পর থেকে তিনি কিন্তু দিতে পারবেন, সমস্ত কিছু রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি, আর বেশি সময় নেব না। সামনে এক সপ্তাহ পর থেকে আমাদের জানুয়ারি থেকে একেবারে জুলাই পর্যন্ত, অর্থাৎ জুলাই মানে পরপর চলতে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। কখনোই সেটা হবে না যে 100টা কোশ্চেন যেন ক্রস না হয়, আমাদের চেষ্টা থাকবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং সেখান থেকেই যেন কোশ্চেনগুলো সব আসে, সেই রকমই আমরা তোমাদেরকে দেবো। আর সব কিছু কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার বেস্ট করা থাকবে, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএসের এক্সাম এবং এনটিপিসি গ্রুপ ডি এক্সাম, আর আমাদের ডব্লিউবিসিএস এবং মিসলিনিয়াসের এক্সামগুলোকে আমাদের টার্গেট থাকবে সবসময়। ঠিক আছে, সেইগুলো টার্গেট করেই কিন্তু আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমরা প্লেলিস্টটা তৈরি করে দিচ্ছি কাল পরশুর মধ্যে এবং তারপর থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। 25টা করে কোশ্চেন থাকবে, একটা মাসের 4টে করে পার্ট থাকবে, এর মধ্যে আমরা সমস্ত ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সমস্ত ইনফরমেশন সমস্ত কিছু তোমরা সবার আগে কিন্তু সেটা জানতে পারবে। ঠিক আছে, আর তোমাদের যারা ডব্লিউবি ক্যান্ডিডেট রয়েছে তোমরা টেনশন নিও না, তোমাদের 2 থেকে 1.5 মাসের মধ্যে, 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বেশি কন্ট্রোভার্সি এদিক ওদিক তোমরা বেশি কান দিও না, আর সব কিছু ফেয়ারভাবে হবে এক্সামগুলো, এটাই আমাদের আশা রাখি। এবং সরকারও সেটা হয়তো নিক্ষেপ করবেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করবে যে বিষয়গুলো চলছে, তিনিও এদিকে নজর দেবেন অবশ্যই। আমাদের ফুড এসআই যেটা, অবশ্যই যে এক্সামে কীভাবে কোশ্চেন হয়েছে না হয়েছে, কীভাবে ফাঁস হয়েছে তার তদন্ত চলছে, কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। আচ্ছা, সব কিছু আমাদের হাইকোর্ট তিনি দেখছেন। ঠিক আছে, তার পর্যালোচনায় সব কিছু হচ্ছে। তো অবশ্যই কিছু না কিছু একটা হবে, নিশ্চয়ই একটা সিদ্ধান্তে আসবে। তো অবশ্যই তোমাদের পরীক্ষাগুলো তোমাদের দিতেই হবে কারণ তোমরা অ্যাসপারেন্ট। আর অবশ্যই তোমরা সব কিছু ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেল তোমরা ফলো করতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে এবং সমস্ত কিছু ডিটেলস তথ্যগুলো পেয়ে যাবে। চলো এখনকার মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।